টেন্স পরিবর্তন অনুযায়ী এডি বা পিডি, যেটা আমরা পাঠ্যতে শিখেছিলাম যে একটা টেন্স এই ডাবল কমার ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা কোন টেন্স তা নির্ণয় করতে হবে। তা আমরা বুঝতে পারবো সেই অংশের কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্ব বলে দিবে সে ওই টেন্স। সেই টেন্সটাকে আমরা ন্যারেশনের সিস্টেমে অর্থাৎ পার্ট 1 এর আলোচনায় বেসিক সিস্টেমে যে ন্যারেশনের টেন্স চেঞ্জিং হয়, সেই টেন্স চেঞ্জিং হয়ে যদি আমি সাহায্যকারী ভার্ব প্রশ্ন থাকে তাহলে সাহায্যকারী ভার্ব চেঞ্জ করব, আর যদি মূল ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আমি মূল ভার্ব চেঞ্জ করব। আমি কথাটি আবারও বলি, টেন্স পরিবর্তন মানে হচ্ছে পুরো বাক্য পরিবর্তন নয়। টেন্স পরিবর্তন মানে পুরো বাক্য পরিবর্তন নয়। টেন্স পরিবর্তন মানে হচ্ছে প্রশ্নে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে ওইটা প্রেজেন্ট থেকে তুমি পাস্ট করে ফেলবা, এটাই টেন্স পরিবর্তন। আর যদি স্যার আমি সাহায্যকারী ভার্ব না পাই এমন যদি কোনো বাক্য থাকে ওই বাক্যের ক্ষেত্রে তুমি মূল ভার্ব অবশ্যই পাবা, মানে সাহায্যকারী ভার্ব অথবা মূল ভার্ব দুটার একটা পাবা। সাহায্যকারী ভার্ব থাকে সাহায্যকারী ভার্বকে পাস করে ফেলবা টেন্স চেঞ্জিং নিয়ম অনুযায়ী ন্যারেশনের। আর যদি সাহায্যকারী ভার্ব প্রশ্নে না থাকে তাহলে মূল ভার্বকে চেঞ্জ করে টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী যে টেন্সে হয় সেই টেন্সে তুমি ভার্ব পরিবর্তন করে দিবা। এটাই হচ্ছে টেন্স পরিবর্তন অনুযায়ী এবি বা পিবি। এরপর আসো আদার ওয়ার্ড। ওটা মানে হচ্ছে কি আদার ওয়ার্ড, অর্থাৎ এই পর্যন্ত কাজ করার পরে যা বাকি শব্দগুলো থাকে তাই বসে যাবে। আমরা এই সূত্রটি দুটি উদাহরণ দিয়েছি, দুটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। एग्जांपल 1, রতন said to Kamal, are you playing football? রতন said to Kamal, are you playing football? এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের এই অংশটা কি আরবি, যেহেতু আমরা এখন আরবি অনুযায়ী সলভ করব। যেহেতু আরবি আমরা এই আরবি অনুযায়ী সলভ করব, তাহলে সলভটা আমাদের কিভাবে দাঁড়াবে? প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্টটা কার? প্রশ্নের সাবজেক্ট। আমি বলেছিলাম আরবি অংশে সাবজেক্টের কোনো রূপ পরিবর্তন হয় না, প্রশ্নে যে সাবজেক্ট থাকবে সেটাই আমি লিখব, প্রশ্নে যে অবজেক্ট থাকবে সেটাই আমি লিখব। তাহলে আরবি অংশে প্রশ্নের সাবজেক্ট কে? রতন। তাহলে আমরা অ্যানসার কি হবে? প্রথমে রতন। আশা করি বুঝতে পেরেছো। এবার সে সেড থাকুক, সেড টু থাকুক বা টোল্ড থাকুক, এদের পরিবর্তে আমি কি লিখব? আস্কড। তাহলে এখানে যেহেতু আমি সেড টু পেয়েছি তাহলে পরিবর্তে আমি কি লিখব? আস্কড। তারপরে আছে কি অবজেক্ট যদি থাকে, এখানে অবজেক্ট খেয়াল করো কি আছে? কামাল। যেহেতু আমার এই দুটো কাজ হয়ে গেছে তাহলে বাকি আছে কি অবজেক্ট। এখানে কামালের জায়গায় যে কোনো প্রোনাউন থাকতে পারত অথবা যে কোনো বস্তু বা প্রাণীর নাম থাকতে পারত, যাই হোক সেটাই আমরা বসে যাবে। এখানে যেহেতু প্রশ্নে কামাল দেওয়া আছে আমি কামাল লিখে ফেলি, দ্যাটস ইট। এরপরে আসি আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দেখানো হয়েছে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড। এটা নির্ভর করবে কিন্তু এই ডাবল কমার ভিতরে প্রথম শব্দটি আসলে কি আছে। একটু ভালো করে দেখো, ডাবল কমার ভিতরে প্রথম শব্দটি দেওয়া আছে আর। কি দেওয়া আছে? আর। কি দেওয়া আছে? আর। আর কি একটি সাহায্যকারী ভার্ব না? অবশ্যই রাইট। তাহলে আর যেহেতু সাহায্যকারী ভার্ব তাহলে সাহায্য প্রশ্নেও সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হলে এটি মানে কিন্তু অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে লিখেছি বোঝার জন্য। তাহলে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। তাহলে প্রশ্ন যদি এবি দিয়ে শুরু হয় তাহলে অ্যানসার আসবে কি? ইফ। যেহেতু ইফ আসবে তাহলে আমি এখন কি লিখব? ইফ। এরপরে আসি সূত্র অনুযায়ী কি সাবজেক্টের নতুন রূপ। যেহেতু চারটার একটা বেশিরভাগ ক্ষেত্রে হয় তাহলে সাবজেক্টের নতুন রূপ। এখন যেহেতু আর কে দেখে আমি ইফ বানিয়েছি তো এখানে সাবজেক্ট কে ইউ। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে না, পৃথিবীর যে কোনো প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে না, প্রথমে থাকবে হয় ডব্লিউএইচ ওয়ার্ড তারপরে সাহায্যকারী ভার্ব, এর পরে গিয়ে সাবজেক্ট থাকে। তাহলে এখানে প্রথম শব্দ যেহেতু সাহায্যকারী ভার্ব আর তাকে দেখে যেহেতু আমি ইফ লিখছি, এখন আমার কি সাবজেক্ট ইউ। এবার আসি এই ইউটা আসলে কে এটা বোঝার জন্য আমরা আবার একটু আরবি অংশে ফিরে যাই। রতন সেড টু কামাল, রতন সেড টু কামাল, রতন কামালকে বলছে আর ইউ প্লেইং ফুটবল। তার মানে রতন কামালকে বলছে, তাহলে ইউটা কি হবে? রতন না কামাল? অবশ্যই কামাল। তাহলে কামাল কি ছেলে না মেয়ে? নামটা অবশ্যই ছেলেকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ছেলে হলে প্রোনাউন কি হবে? হি। আর যদি মেয়ে হতো এখানে প্রোনাউন কি হতো? শি। তাহলে রতন সেড টু কামাল ইফ হি, তাহলে আমার ইউ কাজ হয়ে গেল। এরপর হচ্ছে টেন্স পরিবর্তন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, দ্যাটস মিন এবি, প্রিন্সিপাল ভার্ব, দ্যাটস মিন পিবি, যে কোনো একটা পরিবর্তন করতে হবে। প্রশ্ন যদি আগে সাহায্যকারী ভার্ব পাই তাহলে আমি সাহায্যকারী ভার্ব পরিবর্তন করব, আর প্রশ্ন যদি আমি আগে পিবি পাই মানে প্রিন্সিপাল ভার্ব পাই তাহলে আমি প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ করব। এখানে যেহেতু আর কে আর আছে বিধায় ইফ লিখছি। অনেক স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে, ভালো করে খেয়াল করো। অনেক স্টুডেন্ট মনে করে আর এর পরিবর্তে ইফ বসছে, তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি লিখব? ইফ লিখব না ডব্লিউএইচ ওয়ার্ড লিখব।
প্রশ্নে এবি দিয়ে শুরু হয়েছে মানে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে বিধায় আমি লিখেছি, বাট আর এর পরিবর্তে নয়, আর এর কাজ কিন্তু আমি এখন করব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর দেওয়া আছে আর আমাদের নিয়ম অনুযায়ী টেন্স পরিবর্তন অনুযায়ী এবি বা পিবি লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর কে চেঞ্জ করে টেন্স পরিবর্তন অনুযায়ী যা হবে তা লিখতে হবে। আমরা জানি আর কোন টেন্সে থাকে বলতো? অবশ্যই প্রেজেন্ট কোন টেন্সে থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর থাকে, আমরা জানি ন্যারেশনের বেসিক সিস্টেমে টেন্স পরিবর্তন হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে টেন্স পরিবর্তনে কোন টেন্স হয়? এক্স্যাক্টলি রাইট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সিঙ্গুলার ফর্ম বোঝাতে এর সাথে কি ম্যাচ করবে? ওয়াজ বা ওয়্যার। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। সেক্ষেত্রে এর সাথে কি ওয়্যার হবে? না, অবশ্যই ওয়াজ হবে। তাহলে আর এর পরিবর্তে আমি এখানে কি লিখলাম? ওয়াজ। এটাই টেন্স পরিবর্তন অনুযায়ী এবি হয়ে গেল। তাহলে পিবি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার ইউ শেষ হয়ে গেল, আর শেষ হয়ে গেল, তখন আদার ওয়ার্ড কি? প্লেইং ফুটবল। তাহলে আমি অবশ্যই প্লেইং ফুটবল লিখব, প্লেইং ফুটবল। দ্যাটস ইট। এবার আমরা एग्जांपल নাম্বার 2 বোঝার চেষ্টা করি। एग्जांपल নাম্বার 2 তে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, সূত্র কিন্তু এটাই ফলো হবে। আবারো সেই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে? অ্যানসার টিচার। এখানে দা টিচারও আমি লিখতে পারতাম, এখানে দা টিচারও লিখতে পারতাম, যেহেতু কমন নাউন সেক্ষেত্রে কি দা টিচার। তারপরে সেড বা সেড টু বা টোল্ড এর পরিবর্তে আস্ক, এখানে কি দেওয়া আছে? সেড টু দেওয়া আছে, তাহলে পরিবর্তে আমি কি লিখব? আস্ক। তারপরে অবজেক্ট থাকে, এখানে অবজেক্ট কি দেওয়া আছে? স্টুডেন্ট। আমি বারবার বলছি প্রশ্নে সাবজেক্ট এবং অবজেক্ট রিপোর্টিং ভার্বের অংশে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে টিচার প্রশ্নে ছিল, আমি দা টিচার প্রশ্নে লিখছি, সেড টু পরিবর্তে আস্ক লিখলাম সূত্র অনুযায়ী, স্টুডেন্ট অবজেক্ট ছিল তাই অবজেক্ট লিখলাম। এবার আসি ইনভার্টেড কমার পরিবর্তে কি আসবে? ভালো করে খেয়াল করে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি আগে সাহায্যকারী ভার্ব আর পেয়েছিলাম বিধায় আমি কি পারছি, যা এই বক্সে উল্লেখ করা আছে। আর প্রশ্ন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডই লিখতে হবে। এখন অনেকে হয়তো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো জানো না, তারা অবশ্যই শিখে নিবা। তারপর একটু টেকনিক শিখিয়ে দিই, যে সকল ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্রথমে ডাব্লিউ অথবা এইচ পাবা সেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড। যে সকল ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের প্রথমে প্রশ্নবোধক বাক্যে প্রথমে তুমি প্রশ্নবোধক বাক্য শুরু হয় ডাব্লিউ অথবা এইচ ওয়ার্ড দিয়ে, সেগুলো কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। দেখো আগেটি কিন্তু ডাব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়নি, তার মানে এটা সাহায্যকারী ভার্ব, তাহলে এটা কি? আর যদি ডাব্লিউ বা এইচ দিয়ে শুরু হয় কোনো ওয়ার্ড ডাবল কমার ভিতরে, তাহলে সেই ওয়ার্ডটাই বসবে। তাহলে এখানে হোয়েন দেওয়া আছে, আমি অ্যানসার কি হোয়েন লিখব। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে আমরা আসি টেন্স পরিবর্তন অনুযায়ী এবি বা পিবি। তাহলে এখানে সাহায্যকারী ভার্বকে আমরা জানি ডু, ডিড, ডাজ ও সাহায্যকারী ভার্ব। এতে সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু। তো ডু কে পাস ফর্ম করলে, এটাকে পরিবর্তন করলে তাহলে কি আসে? ডিড। অনেকে যদি ডু কে লিখতে না চাও, ডু কে লিখতে না চাইলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস করলে ডিড হচ্ছে। আর আমরা জানি পাস ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা চাইলে ডু কে ডিড করতে পারি, তাহলে বাকি শব্দ সেম রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। আর যদি আমি ডু কে কাজ না করি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরাসরি আমি ভার্বের পাস ফর্ম করতে পারবো, অর্থাৎ ডু কে ওয়েন্ট করতে পারবো। কিন্তু বোঝানোর সুবিধার্থে যে বেশিরভাগ স্টুডেন্ট এই চেঞ্জটা মনে রাখতে পারে না, সেক্ষেত্রে আমি বলবো তুমি সিরিয়ালি যাও, সাহায্যকারী ভার্ব পেলে সাহায্যকারী ভার্বকে পাস করে ফেলো। সেক্ষেত্রে তুমি সাহায্যকারী ভার্ব ডু পেয়েছো, ডু কে পাস করে তুমি ডিড করে ফেলো, তাহলে আর কোনো বাকি শব্দগুলো ধরা লাগবে না, কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে কি আমার হোয়েন ডিড। এখন হোয়েন ডিড আমি দেখবো, এই জায়গাটা অনেক স্টুডেন্ট এভাবেই সলভ করে, আর এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে। আমাদের সূত্র কি আগে টেন্স পরিবর্তন অনুযায়ী এবি বা পিবি, নাকি আগে সাবজেক্টের নতুন রূপ? অবশ্যই সাবজেক্টের নতুন রূপ। কারণ মাত্র আমরা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে বিধায় ডাব্লিউএস ওয়ার্ড লিখলাম, হোয়েন দিয়ে শুরু হয়েছে বিধায় হোয়েন লিখলাম। তারপরে সূত্র হচ্ছে সাবজেক্টের নতুন রূপ। তো সাবজেক্টের নতুন রূপের আগে অনেকে এই সাহায্যকারী ভার্বের কাজটা করে ফেলে, যেটা ভুল হয় বাক্য। তাহলে সাবজেক্টের নতুন রূপটা আগে হবে, এখানে সাবজেক্ট কে? ইউ, আবার সেই ইউ। তাহলে ডাইরেক্ট টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে তুমি কখন স্কুলে যাও, তার মানে এখানে স্টুডেন্টকে ইউ বলে সম্বোধন করছে, তাহলে ইউটা কি হবে? হি বা শি। আমি ধরলাম সে ছেলে, তার মানে হি। মেয়ে হলে আমি সি দেখতে পারবো, সমস্যা নাই। তাহলে হোয়েন হি, এখানে সাহায্যকারী ভার্ব ডু, আমি তাকে ডিড বানাই ফেলবো, তাহলে সহজে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আদার ওয়ার্ড কি? গো টু স্কুল, গো টু স্কুল। আবার এটাকে আরেকভাবে সলভ করা যায়, যদি আমি আরেকভাবে সলভ করতে যাই তখন কিন্তু আমাকে, যদি আমি ডু কে কাজ না করি, ডু কে লেখা বাধ্যতামূলক না, সেক্ষেত্রে হোয়েন হি, আমি গো কে পাস্ট ফর্ম বানিয়ে ওয়েন্ট করতে পারবো, ওয়েন্ট টু স্কুল। তবে আমার পরামর্শ উপরেরটা, অর্থাৎ আমি নিয়ম যেহেতু এভাবে শিখাইছি, প্রশ্ন এবি বা পিবি যা থাকবে প্রথমে
তাকে চেঞ্জ করলে বাকি শব্দ আর কোনো পরিবর্তন করা লাগে না। তাহলে প্রশ্নে যেহেতু আমি ডো পেয়েছি সাহায্যকারী ভার্ব, তাকে চেঞ্জ করে ডিড করে ফেলছি, তারপরে যা শব্দ আছে তাই লিখে ফেলবো, কোনো পরিবর্তন করব না। তাহলে নিচের নিয়ম ফলো করা দরকার হবে না। তবে এই নিয়মটার ক্ষেত্রে দুইটা এই সেটে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন দুইটা একটা ফলো করা যায়, তবে এটাই ফলো করা শ্রেয়। অর্থাৎ প্রশ্নে সাহায্যকারী ভার্ব পেলে আমি সাহায্যকারী ভার্ব পরিবর্তন করব, না পেলে মূল ভার্ব পরিবর্তন করব। ডো যেহেতু সাহায্যকারী ভার্ব তাকে ডি বানিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আর আমার অন্য কোনো নিয়ম অনুসরণ না করলেও চলবে, তবে যার যেটা পছন্দ সে সেভাবে করবে। এটি হচ্ছে আমাদের ইন্টারগ্রেটিভের রুলস। এই দুইভাবেই প্রশ্ন হবে, আমি তাই দুইটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বিগত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর প্র্যাকটিসগুলো করছো, এক্সারসাইজ। আজকে কাজ থাকবে, অর্থাৎ আজকে ডেটের কাজ থাকবে তোমাদের ওই ন্যারেশন গ্রামারের চ্যাপ্টারই ইন্টারোগেটিভ। দেখবা সিরিয়ালে অনেকগুলো ইন্টারোগেটিভ প্রশ্ন দেওয়া আছে, বাট এগুলো কিন্তু অ্যানসার দেওয়া নাই, শুধু সবার শেষে দেখবা ইন্টারোগেটিভ লেখার পরে অনেকগুলো ইন্টারোগেটিভ বাক্য দেওয়া আছে এইরকম ভাবে एग्जांपलेর মধ্যে। তোমরা এই সূত্রটা ভালো করে মেমোরাইজ করে সেভাবে সলভ করবা। পরবর্তী ক্লাসে এগুলো আমি চেক করব। পাশাপাশি দেখা গেছে তোমরা রাইটিং এর ক্ষেত্রে গতকালকে থ্রো করা ছিল, অর্থাৎ গত ক্লাসে একটা শো করা ছিল, সেটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ ইমেজ। তোমরা অবশ্যই সেকেন্ড প্যারাগ্রাফটা অর্থাৎ আরেকটা প্যারাগ্রাফ আছে কাজ দিলাম, শর্ট সিলেবাস অনুযায়ী যারা সংগ্রহ করে তারা স্কুল থেকে অবশ্যই সংগ্রহ করে নিবা। শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা শিক্ষা প্লাস টিকা এই হোমওয়ার্কের পাশাপাশি। তাহলে সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবে রুটিন অনুযায়ী, এবং রেগুলার অবশ্যই 11 থেকে 1টা পর্যন্ত রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবা। যদি কোনোদিন 11 থেকে 1টা ক্লাস না পাওয়া যায় অবশ্যই সন্ধ্যার পরে সেই ক্লাসগুলো চেক করলে পাবা, বা পরবর্তী ক্লাস চেক করলে পাবা। তো সবাই আজকে ভালো থাকবে, আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।